আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, বিমানবন্দরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট ওঠানামা ও বাতিলের কি তথ্য আছে আপনার কাছে? আফসানা, গত ৩ দিনের যদি আপনাকে সবশেষ ফ্লাইট বাতিলের তথ্য বলি, ২৮ তারিখ থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয় এবং আজ সবশেষ আমরা যেটি জানতে পেরেছি ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সব মিলে এখন পর্যন্ত ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ফ্লাইট বাতিলকে কেন্দ্র করে কিন্তু যে শিডিউল বিপর্যয়ের পাশাপাশি যারা যাত্রী রয়েছেন তাদের মধ্যে চরম ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীরা অপেক্ষা করছেন তাদের ফ্লাইটের জন্য, কিন্তু যখন তারা জানতে পারছে যে তাদের নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়েছে তখন কিন্তু তারা যেমনটি একটি দীর্ঘশ্বাস ফেলছেন এবং বলছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, বিশেষ করে সীমান্তবর্তী যে সকল এলাকা থেকে রয়েছে তারা যেমনটি বলছেন যে তারা অনেক আশা নিয়ে এসেছেন এবং অনেক ক্ষেত্রে কারো আমরা যেটি কথা বলে জানতে পেরেছি তাদের আজকেই ভিসার মেয়াদের শেষ সময় এবং কারো আগামী ২-৩ দিনের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। একই সাথে তারা যে নির্ধারিত ছুটি নিয়ে এসেছিলেন সেটিরও মেয়াদ প্রায় শেষ। এক্ষেত্রে তারা একটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং তারা আশা করছেন যত দ্রুত এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে যাতে করে তারা তাদের নির্ধারিত গন্তব্যে কর্মস্থলে পৌঁছতে পারে, এমনটাই তাদের প্রত্যাশা। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ আপডেট। আফসানা, জানছিলাম ফ্লাইট বন্ধের খবর। সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বলার অধিকারের জন্য, স্বাধীনতার জন্য তো আমরা জীবন দিয়েছি, দিতে পারে, কিন্তু আমাদের সংবিধান কি বলে, আমাদের প্রথা কি বলে, আমাদের ট্রেডিশন কি বলে যে প্রথম অধিবেশনে সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে, সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখি এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। তাহলে এবারে কি উচ্চকক্ষ হবে সেটা আলাপ আলোচনার বিষয়। তবে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টা এখন আমরা অফার করতে পারি। সরকারি দল হিসাবে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটোই সরকারি দল নিতে পারে। পরে আমরা জুলাই জাতীয় সনদের যে সমঝোতা আমরা করেছি যে দুটো ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তার মধ্যে একটা ডেপুটি স্পিকার পাবে। অবশ্য ওইভাবে বলা নাই, বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। সেটা আমরা এখনই অফার করেছি। আমাদের একটা ভালো জেস্টার হিসেবে, গুডউইল হিসেবে আমরা অফার করেছি। মানে মধ্যে 133টি অধ্যাদেশ হয়েছিল অন্তর্বর্তী সরকারের মতো নিয়ম অনুযায়ী তৈরি সংসদের পদমতি হিসেবে এই বিষয়ে আপনাদের এই সবই কি আজকে বলে ফেলতে হবে? 133টি অধ্যাদেশ সবগুলোই নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। জাতীয় সংসদে অধিবেশনের প্রথম দিনে উপস্থাপন করা, সেটা উপস্থাপিত হবে। তারপরে কোনগুলো গৃহীত হবে কোনগুলো হবে না সেটা সংসদে আলোচনার বিষয়। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। ইরান পরিস্থিতি নিয়ে এখনই উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিস্থিতি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, ইরান পরিস্থিতি ঠিক না হলে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি। জ্বালানি তেল নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী। জানান, ভারতের সাথে কয়েকটি স্থলবন্দর ও সীমান্ত হাট বন্ধ আছে, সেগুলো চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, ভারত বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক আছে। ট্রান্সশিপমেন্ট নিয়ে আলাদা করে আলোচনা নয়, তবে সৌহার্দ্যপূর্ণ ও সম্মিলিতভাবে সব কিছুকে এগিয়ে নেয়ার পক্ষে ভারত বলে জানান প্রণয় ভার্মা।
আজকের দিনে এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। আমরা দেখি পরিস্থিতিটা কিভাবে বিকাশ হয়, সামনের দিকে কিভাবে আমাদের নিত্য প্রয়োজনে আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে সংখ্যার কোনোই কারণ নেই। We can do by working together and by making our future cooperation based on our respective national priorities, make them a more forward-looking, future-oriented and driven by technology, innovation, using our achievements that we have, how we can grow our economic relationship, deepen our trade and investments. জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন তাদের সহায়তার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি পরিদপ্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিক্ষা খাতে হুটহাট কোনো ইস্যুতে হাত দেয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে এসব কথা জানান তারা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দিব না। আমরা সুন্দর প্ল্যান করে লং টার্ম আমরা সব পরিবর্তনগুলো নিয়ে আসব। আর বাকি যে ইস্যুগুলো মীমাংসিত সেগুলো যদি লং টার্ম আরও ভালো করবার জন্য চেঞ্জ প্রয়োজন হয়, লং টার্ম আমরা চেঞ্জ করব। ওনার যে পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে অফিসিয়াল ডিসিশন এসছে সেটাতে উনি একটা পার্টিকুলার তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন টিল অফিস ইজ হ্যান্ডেড ওভার। মশার উপদ্রব কমানো আর নগর জুড়ে জলাবদ্ধতা নিরসনে ঢাকার খাল খনন ও দখলমুক্ত কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। দখলকৃত খালে বসবাসরত বাসিন্দাদের পুনর্বাসনের কথাও জানান তিনি। সোমবার রাজধানীর মিরপুরের প্যারিস রোড সংলগ্ন প্যারিস খালের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এর আগেও বেশ কয়েক দফা প্যারিস খাল দখলমুক্ত করার উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এবার খাল উদ্ধারে সফল হওয়ার প্রত্যয় জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক। আরও জানান, খালের আশপাশের নান্দনিক পরিবেশ তৈরি করবে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, মিরপুর এলাকার জলাবদ্ধতা নিরসনে জলাশয় দখলমুক্ত করতে হবে। চলাচল না করে সেখানে কিন্তু মশার লার্ভাটার সৃষ্টি হয়। এটাকে আমরা ভেঙে ক্রাশ করার জন্য এই উদ্যোগ নেওয়া। আশা করছি অতীতের মতো একবার হয়ে যাওয়ার পরে 2 বছর পর্যন্ত যাতে কাউকে অপেক্ষা করতে না হয়, পরিকল্পিতভাবে একটা সুন্দর খাল এবং এই খালের পাশে যাতে আমাদের মানুষগুলো বিকেলে এবং সকালবেলায় হাঁটা চলাচল করতে পারে এবং সে একটা ওয়াকওয়ের ব্যবস্থা করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। এখানে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়, রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে না, প্রায় কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে যায়। সো এগুলোর স্থায়ী সমাধান হচ্ছে আমরা যদি খালগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, পরিষ্কার করতে পারি। সংস্কার বাস্তবায়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আব্দুস সালাম বলেন, দেশ যেন পিছিয়ে না যায়, বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্র কাঠামোর ধ্বংস হওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলো পুনরায় প্রতিষ্ঠা করতে হবে বলে জানান আব্দুস সালাম। আধিপত্যবাদী শক্তি আবারও ফিরে আসতে মরিয়া বলেও মন্তব্য করেন তিনি। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।